কোনোটা বুঝতে সমস্যা, কোনো না কোশ্চেন? ভাইয়া, আপনি চাইলে আমাকে নিয়ে সলভ করতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। প্রবলেম নাই। আচ্ছা তুমি আমাকে বলো তাহলে রেডিউস অ্যাডজেটিভ ক্লজ নামে একটা জিনিস শিখে মাথার ভিতরে প্যাচ লাগায়া রুলস অনেকগুলো পইরা ভেজাল করে কোনো লাভ আছে? জি না ভাইয়া। তুমি তাহলে একটা সূত্র দিয়ে এটা করে ফেলতে পারতেছো না? হ্যাঁ। সব তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। তাহলে অন্যান্য যেমন অনেক বইতে অনেক শিটে যেমন অনেকগুলো রুল অনেক কিছু লেখা যায় রেডিউস করার জন্য এই করতে হবে এই করতে হবে এই করতে হবে এই করতে হবে, এগুলো এত কিছু দরকার নাই। পড়েছিলাম, বাট এই লেকচারটা দেখার পর আমার কাছে অনেক ইজি হয়ে গেছে, এটা আরো অনেক ইজি হয়ে গেছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সাবিহা, এখানে 7 নম্বরটা একজন প্রবলেম বলতেছিল, আমি 7 নম্বরটা একটু সলভ করে দিই, তুমি আমাকে একটু হেল্প করো। মিউজিক, আচ্ছা পুরো বাক্যের মধ্যে ফাইনাল ভার্ব কয়টা আছে একটু পড়ে বলো। ফাইনাল ভার্ব কয়টা আছে? হ্যাজ প্রুভেন একটাই হ্যাজ করি। প্রুভেন একটা ফাইনাল। তখন আমরা অপশনগুলো একটু খেয়াল করব। অপশনগুলোর মধ্যে আমি গিয়ে দেখতে পাচ্ছি যে এই অপশনটা এটা নন ফাইনাল ভার্ব রেকর্ডেড, এটা নন ফাইনাল ভার্ব রেকর্ডিং, ইজ রেকর্ডেড এটা কিন্তু ফাইনাল ভার্ব, ওয়্যার রেকর্ডেড এটা একটা ফাইনাল ভার্ব। তাহলে তুমি আমাকে বলো বাকি যদি আমি আরেকটা ফাইনাল ভার্ব নিতে যাই তাহলে আমার কনজাংশন দিতে হবে কয়টা? একটা দিতে হবে। তাহলে দুইটা ফাইনাল ভার্বের জন্য কনজাংশন কয়টা? একটা। একটা। তাহলে সি নাম্বার অপশন আমি যদি নেই অ্যান্সার ইজ রেকর্ডেড, ফাইনাল ভার্ব নিচ্ছি ঠিকই কিন্তু কনজাংশন কি দিতে পারছি? জি না। দিতে পারছি না, তাহলে এটা বাদ। ক্লিয়ার? আচ্ছা জি। এখন তাহলে একটু ডি নাম্বারটা একটু খেয়াল করি। ডি নাম্বার তাহলে এ বি ডি তিনটাই কিন্তু লজিক্যালি ঠিক আছে। এখন আমাকে একটু খেয়াল করতে হবে যে যখন আমি বলতেছি দ্য মিউজিক হুইচ ওয়্যার রেকর্ডেড, আচ্ছা বলো তো ভাইয়া হুইচ বা কোনো রিলেটিভ প্রোনাউনের পরে যখন ভার্ব আসে এটা হ্যাঁ। সামনে কি আছে সেটা দেখে বসাতে হয় নাকি বসাতে হয় না? হ্যাঁ, সামনে কি আছে সেটা দেখে সেটা বসাতে দেখে হয়। বসাতে হয়। সামনে আছে মিউজিক, মিউজিক কি কাউন্টেবল আনকাউন্টেবল? এটা আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল ভার্ব যদি আমি সিঙ্গুলার দেই তাহলে সেক্ষেত্রে কি ওয়্যার রেকর্ডেড হওয়ার কথা নাকি ওয়াজ রেকর্ডেড হওয়ার কথা? ওয়াজ রেকর্ডেড হওয়ার কথা। তাহলে এটা ভুল না? জি। এখন তাহলে হয় রেকর্ডেড নালে রেকর্ডিং। এখন তুমি আমাকে বলবা মিউজিক এটা কি ডুয়ার না রিসিভার, মানে সে কি কাজ করতে পারে নাকি পারে না? মিউজিক কি নিজে নিজে রেকর্ড হয়? না, এটা কাজ করতে পারে না, তাছাড়া এটা প্যাসিভে আছে দেখতে পাচ্ছি, তার জন্য রেকর্ডেড হবে। হ্যাঁ এবং এখানে বাইও দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা কি দিয়ে আনসার করব? জি। রেকর্ডেড দিয়ে আনসার করব। তোমার কাছে বিষয়টা ক্লিয়ার? জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। আমি তোমাকে অবশ্যই পরবর্তীতে আবার কানেক্ট করে নিব, অন্য সবাইকেও কানেক্ট করবো, ঠিক আছে? থ্যাংক ইউ সাবিহা। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমরা এখন শিখবো হচ্ছে রেডিউসড অ্যাডভার্ব ক্লজ। ওকে, রেডিউস করে কিভাবে আমার দেখো আমি তোমাদেরকে সহজভাবেই শিখাইলাম। এখন কথা হচ্ছে এই যে অ্যাডভার্ব ক্লজ গুলো যখন আমি রেডিউস করতে যাব তখন কি করতে হবে, কি ঝামেলা তৈরি হবে, সেগুলো তোমার ভাইয়া এসকে ভাইয়া তোমাকে খুব সহজেই শিখাই দিবে, ঠিক আছে? আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ এটা কপি করে ফেলছিলাম। ওকে, অ্যাডভার্ব ক্লজ, হ্যাঁ তো একটু খেয়াল করবা। এই যে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে যেরকম ভাবে আমরা শিখছি অ্যাডভার্ব ক্লজে কিন্তু সেরকম ভাবে আমরা শিখবো না, কারণ অ্যাডভার্ব ক্লজটা একটু আলাদা। কিভাবে আলাদা খেয়াল করো। এইটা মোটামুটি ঠিক আছে, এইটা সবগুলোর ক্ষেত্রে সেম। হ্যাঁ সবগুলোর ক্ষেত্রেই সেম। এটা না হয় বাদে দিলাম। পরের গুলো আমাদের একটু খেয়াল করতে হবে। হ্যাঁ ধরো এটা আমি বাদে দিলাম উপর থেকে। ওকে, তো মনে রাখবা অ্যাডভার্ব ক্লজ গুলো কি বোঝায়, কখন কোথায় কিভাবে কারণ শর্ত ফলাফল এরকম টাইপের জিনিসগুলো বোঝায়, রাইট? আচ্ছা ওকে। আমি পাবজি খেলি কিনা ভাই, এটা কোন ধরনের প্রশ্ন বুঝলাম না। পড়াইতেছি এর মাঝে তুমি আমি পাবজি খেলি কিনা এর প্রশ্ন করতেছো। ভাই আমি পাবজি খেলি না, কারণ আমার পাবজি খেলতে আমার বাবজি নিষেধ করছে, কারণ পাবজি ভালো জিনিস না। ফ্রি ফায়ার এটাও খেলি না, কারণ যেই ফায়ার ফ্রিতে হয় সেটা আমি খেলি না। আমি ফ্রিতে কোনো কিছু করাই না, ঠিক আছে? ইউ নো হোয়াট আই মিন। চলে আসো, তারপরে চলে আসো। উম, যখন অ্যাডভার্ব ক্লজ থাকবে মনে রাখবা, যখন অ্যাডভার্ব ক্লজ থাকবে তখন যখন দেখবা কনজাংশন একটা, যখন কনজাংশন একটা তখন সেখানে ক্লজ হয়ে যাবে দুইটা এবং সেখানে ফাইনাইট ভার্ব দুইটা, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস বাদ দিয়েছিলাম, ওইটা আবার একটু রাখি। হ্যাঁ আচ্ছা, এরপরে একটু খেয়াল করবা অ্যাডভার্ব ক্লজে একটু খেয়াল রাখবা। অ্যাডভার্ব ক্লজে যদি ক্লজ শুধুমাত্র একটাও থাকে তো সেইখানে কনজাংশন একটা থাকতে পারবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ গুলো যেগুলো বুঝাবে কখন কোথায় কিভাবে এইগুলা যখন বুঝাবে তখন তুমি কনজাংশন চাইলে রাখতেও পারবা। কনজাংশন যখন একটা থাকবে তখন একটা ক্লজ থাকতে পারবে, কোনো আপত্তি নাই। আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, তবে এই জিনিসটা আবারও এখানে ফলো করা হবে। এই যে
পরের জিনিস যেটা বুঝাইছিলাম, অ্যাক্টিভ ভয়েস যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে আইএনজি, আর যদি প্যাসিভ ভয়েস বুঝায় বা প্যাসিভ বুঝায় তাহলে সেক্ষেত্রে ভি3 দিয়ে আমরা চিন্তা করব যে কোনটা আমি বসাবো। সবাই স্ক্রিনশট নিছো অথবা লিখে নাও খাতার মধ্যে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ আমি যেটা দেখাচ্ছি? দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। আমি একটু তোমাদের উদাহরণ দিচ্ছি, এবং এখানে অ্যাডভার্ব ক্লজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু লিখে রাখো। সবাই একটু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লিখে রাখো, লিখো, সবাই লিখো। অ্যাডভার্ব ক্লজে পুরো বাক্যে অ্যাডভার্ব ক্লজে পুরো বাক্যে দুটো সাবজেক্ট, লিখতেছো সবাই? লিখে নাও। অ্যাডভার্ব ক্লজে পুরো বাক্যে দুটো সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে না বুঝালে, রেডিউস করা যায় না। রেডিউস করা যায় না অর্থাৎ কমায় লিখতে পারবো না। অর্থাৎ এই যে স্ট্রাকচার যেটা লিখলাম, যেটা আমি হলুদ করে লিখলাম, এইটা তুমি চাইলেও করতে পারবে না। ওকে, আমি উদাহরণ দিব, কোনো সমস্যা নাই। যেমন খেয়াল করো, যদি আমি বলি while reading, আচ্ছা, I was reading my, আচ্ছা, I was watching TV. ওকে, আচ্ছা, এখন আমাকে একটু বলবা এই পুরো বাক্যে দুইটা সাবজেক্ট যে আছে, দুইটা সাবজেক্ট একই ব্যক্তিকে বুঝাইছে কি না বলো? বুঝাইছে। তাহলে একই ব্যক্তিকে যেহেতু বুঝাইছে, তাহলে এটাকে অবশ্যই আমি কি করতে পারবো? চাইলে এটাকে রেডিউস করে, অর্থাৎ এই যে উপরে যে স্ট্রাকচার, হলুদ করা যে স্ট্রাকচার, এটাতে আমি লিখতে পারবো। চাইলে আমি এটাকে লিখতে পারবো, অর্থাৎ এরকম ভাবে আমি লিখতে পারবো। যদি আমি এইভাবে লিখি, while reading I was watching TV, যখন পড়তেছিলাম তখন আমি টিভি দেখতেছিলাম। ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি আমি বাক্যটা এইরকম ভাবে বলি, while I was reading my father was watching TV, তো এইটাকে যদি আমি রিডিউস করা এরকম সেম উত্তর দিয়ে দেই, তাহলে কি মেক সেন্স করে কিনা? উত্তর কি বুঝায় কিনা, বা ঠিক একই বুঝায় কিনা বলো? এটা যখন আমি লিখছি, এটা কি হইছে? হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে আমার বাবা তো আর ওয়াচ করতেছিল না, পড়তেছিল না। বুঝতে পারছো? তার মানে যখন দুইটা সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, তখনই আমরা ওই যে উপরের স্ট্রাকচার যেটা কনজাংশন রেখেও আমি কি করতে পারবো? একটা ক্লজ লিখতে পারবো। এখানে কিন্তু একটা ক্লজ, এই যে দেখো, রিডিং কিন্তু ক্লজ না। ওকে, রেডিউস হবে না, আশা করি ক্লিয়ার। তাহলে এটা যেহেতু রেডিউস হবে না, যা আছে তাই তোমাকে লিখতে হবে। বাংলা লাইন, আচ্ছা, কি অ্যাডভার্ব ক্লজে বাংলা লাইনটা আবার বলতে বলছো? হ্যাঁ, অ্যাডভার্ব ক্লজে পুরো বাক্যে দুটো সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে না বোঝালে তাহলে রেডিউস করা যাবে না। তার মানে কি? একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে রেডিউস করা যাবে, অর্থাৎ আমি এইভাবে লিখতে পারবো, একটা কনজাংশন দিয়ে দুইটা, মানে একটা ফাইনাইট ভার্ব দিয়ে একটা ক্লজ দিয়ে আমি লিখতে পারবো। কনজাংশনটা আমি রেখে দিব এখানে, এই যে দেখো, while রেখে দিছি। ক্লিয়ার? তাহলে অ্যাডভার্ব ক্লজে যে কনজাংশন গুলো থাকে সেগুলো কিন্তু থাইকা যায়, এগুলো বাদ যায় না। তাহলে চাইলে আমি লিখতে পারবো। কারো কোনো আপত্তি আছে? বলো, সবাই বুঝছো? আচ্ছা, এখন আমি যদি বলি, আমরা উদাহরণ করি, আমরা ইউসিসি লেকচার শিটে যে উদাহরণ আছে সেগুলো যদি সলভ করি, আমরা দেখো রেডিউস বা এরকম টাইপের জিনিসগুলো কিন্তু আমরা পড়ি নাই। আচ্ছা, ওখানে নিচে একটা পয়েন্ট ছিল, সেটা কি সবাই মার্ক করছো? এই যে নিচে যে পয়েন্ট ছিল, এখানে কি আইএনজি দিব, রিডিং দিব, না ভার্বে ভি3 দিব? এইটা কিভাবে ডিসাইড করব? আমার খেয়াল করতে হবে এখানে কি ডুয়ার বুঝাইছে নাকি রিসিভার বুঝাইছে, মানে যে কাজ করছে সে আছে বা তাকে বুঝাইছে, নাকি যে কাজ করে নাই তাকে বুঝাইছে? যদি কাজ করছে যে ডুয়ার, তাকে বুঝাইছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার ভার প্লাস আইএনজি দিয়ে করবো। আর যে কাজ করছে তাকে না বুঝাইলে ভার্বের সাথে ভি3 দিয়ে করবো। ক্লিয়ার? আশা করি সবার কাছে ক্লিয়ার।
আশা করি সবার কাছে ক্লিয়ার। সবাই বুঝছো কিনা আমাকে একটু রিপ্লাই দাও, রিপ্লাই দাও। ওকে, হ্যাঁ বুঝছি। while I was reading watching TV। না ভাইয়া, এটা আসলে এইভাবে স্ট্রাকচারটা লেখা হয় না আর কি। হ্যাঁ, এটা লেখার প্রচলনটা এইভাবে খুব কম রাজু। এটাকে যখন হোয়াইলটা যেখানে যেই অংশে থাকে সেটাকেই ওই যে রেডিউস করে বা কমায়া আইএনজি দিয়ে অথবা ইডি দিয়ে লেখা যায়, ওই অংশটাকে লেখে। ঠিক আছে, মানে এটা শুনতেও শ্রুতি মধুর লাগে, বুঝছো না? ওকে, আচ্ছা এখন আমরা একটু এক্সারসাইজ দেখবো। ওকে, এক্সারসাইজ দেখবো আমরা। প্রথমে এইখানে আমি এক্সারসাইজ এখন ধরার জন্য কাউকে একটু যুক্ত করে নিব। দেখি কেউ কে কে হ্যান্ড রেজ করতেছো, দেখি এখন হ্যান্ড রেজ করো। খাদিজাকে আমি নিয়ে নিচ্ছি। খাদিজা, তুমি আমাকে একটু বল। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি একটু আমাকে বলবা 1 নাম্বার এখানে হোয়াইল আছে। আচ্ছা 1 নাম্বারটা না হয় একটু পরে পারি, 1 নাম্বারটা নিয়ে একটু বুঝতে সমস্যা হবে। আমরা 2 নাম্বারটা আগে পারি। হ্যাঁ, 2 নাম্বারটা আগে সলভ করি। বলবা হোয়াইল আছে, রাইট? জি ভাইয়া। হোয়াইল থাকলে তাহলে পিছনে যদি আমি সাবজেক্ট দেই তারপরে ভার্ব দিব, রাইট? জি ভাইয়া। ওকে, তাহলে এই ক্ষেত্রে এখানে সাবজেক্ট দিছি ঠিকই এ নাম্বারে, কিন্তু ভার্ব কি দিছি? ওয়াকিং কি ফাইনাল ভার্ব? জি না। না, তাহলে এটা বাদ। ওয়াকিং হোম এটা দেওয়া যায়, ওয়াকড হোম। আচ্ছা তুমি আমাকে বলো, আমি তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, রাইট? জি। তাহলে বাক্যের মধ্যে তো ডুয়ারটাকে এটা মিন করতেছে, হাঁটার কাজটা আমিই করছি, রাইট? তাহলে এই ক্ষেত্রে কি ওয়াকড বলবো না ওয়াকিং বলা উচিত? ওয়াকিং। ওয়াকিং বলা উচিত। এখন তারপরে একটু খেয়াল করব, ওয়াকিং হোম ফ্রম না ওয়াকিং হোম ওয়ার্ক? ওয়াকিং হোম ফ্রম। ওয়াকিং হোম ফ্রম ওয়ার্ক, ঠিক আছে? ওয়াকিং হোম ফ্রম ওয়ার্ক, কাজ থেকে ঘরে যাওয়া। আর আরেকটা যদি ওয়াকিং হোম ওয়ার্ক ওয়ার্ক, তাহলে দুইটা ওয়ার্ক ওয়ার্ক হয়ে যাচ্ছে। দুইটা ওয়ার্ক ওয়ার্ক তো দেওয়া যায় না, তাই না? একসাথে কিভাবে লিখবো? ক্লিয়ার? তুমি তো এটা বুঝছো মনে হয় না? আচ্ছা এখন তুমি আমাকে 1 নাম্বারটা একটু পয়রা বলবা, এই দুইটা বা এই যে ক্লজ আছে, এই দুইটা ক্লজের মধ্যে একই ব্যক্তি বা বস্তুকে বুঝাইছে কিনা একটু বলবা। এ মাইল্ড আর্থকোয়াক শুক, মানে ঝাঁকুনি দিয়েছিল, নেড়ে দিয়েছিল। কে? মাইল্ড আর্থকোয়াক। তো মাইল্ড আর্থকোয়াকটা ঝাঁকুনি দিয়েছিল। তো মাইল্ড আর্থকোয়াক হচ্ছে একটা সাবজেক্ট, সে ঝাঁকুনি দিয়েছিল। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, ক্লাসটা অ্যাডভার্ব ক্লজের যে ক্লাসটা সেটা কে নিচ্ছিল? তোমাদের এসকে ভাইয়া বা টিচার, তাই তো? জি। এসকে ভাইয়া যেহেতু ক্লাস নিতেছিল, তো তখন তুমি কি এসকে ভাইয়াই কি আর্থকোয়াক এটা কি বলবা তুমি? জি না। এসকে ভাইয়া কি ভূমিকম্প? জি না। অবশ্যই তুমি এটা বলবা না। তাহলে এটা যেহেতু তুমি বলবা না, তাহলে তুমি এই ক্ষেত্রে কি লেকচারিং লিখতে পারবা? যদি তুমি লেকচারিং বলো তাহলে বলবা while lecturing about adverb clauses a mild earthquake shook the classroom। তার মানে বুঝাবে এই মাইল্ড আর্থকোয়াক মানে ভূমিকম্প ক্লাস নিতেছিল অ্যাডভার্ব ক্লজের উপরে, ভূমিকম্প নাড়ায় দিছে। জি না। জি না, দা টিচার হবে। দুইটা সাবজেক্ট আলাদা, দুইটা সাবজেক্ট যেহেতু আলাদা তাহলে আমাকে কি করতে হবে? সাবজেক্টটাকে রেখে দিতে হবে আর ভার্বও দিয়ে দিতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমি দা টিচার লেকচারিং দেই তাহলে কিন্তু হচ্ছে না, কারণ সাবজেক্ট দিলে ভার্ব দিতে হবে। তাহলে এখানে সাবজেক্ট দিছি, ভার্ব দিছি, তাহলে এই নাম্বারটা হচ্ছে বি নাম্বারটা হচ্ছে অ্যানসার। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এই পেজে তোমার কোনটা বুঝতে সমস্যা হয়েছে এমন কোনটা আছে একটু বলো তো। জি না ভাইয়া, বুঝছি সবগুলা। আচ্ছা তাসদিদ আমাকে বলছে 7 নাম্বারটা ওর বুঝতে সমস্যা। 7 নাম্বারটা তুমি বুঝছো তো? জি ভাইয়া। শিওর? জি। ওকে ঠিক আছে। আচ্ছা 7 নম্বরে আমি তোমাকে যদি প্রশ্ন করি পুরো বাক্যে অপশন বাদে পুরো বাক্যটা পড়ো, পুরো বাক্যটা পইরা আমাকে একটু উত্তর করবা, বলবা যে পুরো বাক্যের মধ্যে ফাইনাল ভার্ব কয়টা? ভাইয়া ফাইনাল ভার্ব একটা। একটাই আছে, সেটা হচ্ছে ওয়াজ হায়ার্ড। জি, ওয়াজ নট হায়ার্ড। এবং এইটা এই বাক্যটা মানে কি বুঝাইছে? পুরো বাক্যটা কি বুঝাইছে আমরা একটু পুরো বাক্যটা পড়ি। ড্যাশ নেসেসারি কোয়ালিফিকেশনস শি ওয়াজ নট হায়ার্ড। তার যেহেতু যে কোয়ালিফিকেশন গুলো থাকার কথা, ল্যাক মানে অভাব ছিল, কোয়ালিফিকেশন গুলো অভাব ছিল, এই কারণে তাকে হায়ার করা হয় নাই। তাহলে বাক্য বুঝতে পারতেছো যে এখানে কিন্তু হওয়ার কথা ছিল অ্যাজ। যেহেতু, অ্যাজ মানে কি? যেহেতু অথবা সিন্স, অ্যাজ অথবা সিন্স তার নেসেসারি কোয়ালিটি গুলো তার ছিল না, তাকে হায়ার করা হয় নাই। ওকে, তাকে হায়ার করা হয় নাই। এখানে কি হোয়েন বুঝাইছে? কখন বুঝাইছে? জি না, কখন বুঝায় নাই। ওকে আচ্ছা, তারপরে
এরপরে এখানে দেখবা তাহলে অ্যাজ অথবা বিকজ, বিকজ না, আর একটা জিনিস মনে রাখবা, বিকজ হবে না। বিকজ হবে না কেন জানো? বিকজ হবে না এই কারণে, কারণ বিকজ বাক্যের শুরুতে বসে না, মাঝখানে বসে। লেখা রাখো সবাই, বিকজ বাক্যের মাঝখানে বসে। বিকজ বাক্যের কোথায় বসে? মাঝখানে বসে। মাঝখানে। বিকজ দিয়ে বাক্য শুরু হয় না, লিখে রাখো সবাই। এখানে বাক্য শুরু হয়েছে, এই কারণে বিকজ দিয়ে আমি অ্যান্সারটা করতে পারবো না। জি লিখে রাখছো? আমার কথা তো আর স্ক্রিনশট দেওয়া যায় না, রাইট? কথা কি আর স্ক্রিনশট দেওয়া যায়? দেওয়া যায় জি না। লিখে রাখো, বিকজ বাক্যের শুরুতে বসে না, মাঝখানে বসে। ওকে জি ভাইয়া। ওকে ঠিক আছে। ওকে, তো এখন বাদ থাকলো ল্যাকড আর থাকলো ল্যাকিং। জি এখানে খেয়াল করো, ওই ব্যক্তিটার অভাব আছে। ওই ব্যক্তিটার কি আছে? অভাব আছে ভাইয়া, ডুয়ার আছে এখানে তো, হ্যাঁ, এখানে সেটাই হবে হচ্ছে lacking। ডুয়ার। এই কারণে এটা আইএনজি দিয়ে করব। আশা করি বুঝতে পারছো। জি ভাইয়া। ওকে ঠিক আছে, এসকে ভাই বুঝাইছে, তারপর যদি না বুঝে তাহলে আর কি করবা? আর কি জি বুঝাবে বলো? ভাইয়া, আমি কিছু হয়েছে। আচ্ছা ঠিক আছে। এরপরে একজন বলছিল 5 নাম্বারটা বুঝতে সমস্যা। আচ্ছা, একজন বলছে কথা রেকর্ড করা যায়। হ্যাঁ, রেকর্ড করা যায়, রেকর্ড করা গেলে রাখো, রেকর্ড করে রাখো। আমি তো আমার অনেক স্টুডেন্টদেরকে আমার যে ইয়েগুলো, যেমন ভোকাবুলারি শিট বা ভোকাবুলারি গুলো, এগুলো আমি রেকর্ড করে দেই। যে আমি আমার রেকর্ড গুলো দিয়ে দিলাম, তোমরা যখন নীরবে নিবৃতে বসে থাকবা, কানে হেডফোন লাগায় রেকর্ড গুলো শুনবা, তাহলে ভোকাবুলারি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, যাই হোক, তো এখন একটু খেয়াল করো। এ ডগ চেস্ট আস, আমাদেরকে চেস্ট করেছে মানে ধাওয়া দিয়েছে। তো চেস্ট হচ্ছে এখানে ভার্ব, তাই তো? এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, দৌড়াইতেছিল কে আর ধাওয়া দিছে কে? ভাইয়া কুকুর ধাওয়া দিছে। কুকুর ধাওয়া দিছিল। আর দৌড়াইতেছিল কে? আমরা। মানে আমরা, হ্যাঁ। আমরা দৌড়াতেছিলাম। আর মনে রাখবা, কুকুর যখন হাইটা যাবা তখন কিছু করবে না, যখন দৌড় দিবা তখনই তোমার ধরবে। বুঝো নাই? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, যদি বলি আমরা, যদি এই এ নাম্বার অপশনটা যদি বলি, তার মানে বুঝাবে হোয়াইল রানিং, যখন দৌড়াইতেছিল তখন কুকুরটাই আমাদেরকে ধাওয়া দিছিল। কিন্তু কুকুরটাই কি দৌড়াইতেছিল? না। দৌড়াতেছিল কে? আমরা। আমরা দৌড়াতেছিলাম। তাহলে এক্ষেত্রে রানিং দিলে তো এটা কুকুর কি বুঝাবে, তাই না? কুকুর তো আর দৌড়াতেছিল না, তাহলে এই কারণে এটা এ নাম্বার বাদ। তারপরে বি নাম্বারে, সি নাম্বার দেখি, উই ওয়ার রানিং। হোয়াইলটা শেষে দিলাম কেন? এটা শুরুতে দেওয়ার কথা, এই কারণে এটা বাদ। তারপরে ডি নাম্বার বলছে হোয়াইল রানিং উই, বুঝতে পারতেছো এটা যে এলোমেলো? জি ভাইয়া। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে হোয়াইল উই ওয়ার রানিং। ওয়ার রানিং। এবং দুইটা সাবজেক্ট কি আলাদা আলাদা, এই কারণে এটাকে রেডিউস কইরা বা মানে ভার্ব কমায়া লেখা যায় নাই। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি যুক্ত হইছো খাদিজা, থ্যাংক ইউ। ক্লাস তো বুঝতে পারতেছো নাকি? জি ভাইয়া, অনেক ইজি লাগতেছে। ওকে ঠিক আছে। আশা করি তোমরা সলভ করতে পারবা, প্রশ্ন সলভ করতে পারবা। যখন ভাইয়া যেভাবে যেই টেকনিক দেখাই দিচ্ছে, এতে করে প্রবলেম গুলো সলভ করতে গেলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? প্রবলেম গুলো সলভ করতে গেলে সহজ হয়ে যাবে। যেমন তোমাদের যদি প্রশ্ন করি, 6 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করো, দিস ইজ দ্য বুক আই লস্ট। বলো, এই যে আই লস্ট, এটা কোন ক্লজ? সামনে নাউন আছে কিনা? আছে নাউন? কোন ক্লজ? উত্তর লেখো। এটা না পারলে আর কি করবো বলো? ওকে, তারপর 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন একটু বলো। আই স এ ম্যান বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, রাইট? একটা মাত্র ফাইনাইট ভার্ব যেহেতু আছে, তাহলে আমার আর কোনো ফাইনাইট ভার্ব লাগবে না। 9 নাম্বার, খেয়াল করো সবাই। এটা কত নাম্বার পেজে? পেজ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো অন্যান্য ইউনিভার্সিটি, অর্থাৎ 9 নাম্বার 10 নাম্বার পেজে আছে এটা। ওকে, আচ্ছা, তো এখানে খেয়াল করো, আমি যেটা বলতেছিলাম, আমি যেটা বুঝাচ্ছিলাম, আই স এ ম্যান, তাহলে আমার আর কোনো ফাইনাইট ভার্ব লাগবে না। তাহলে ওয়াক্স, এটা একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব নিতে পারতাম যদি একটা কনজাংশন দিতে পারতাম। দিতে পারবো কনজাংশন? দিতে পারবো না তো। তাহলে টু ওয়াক এটা দিতে পারবো কিনা, নাকি ওয়াক্স দিতে পারবো, নাকি ওয়াকিং দিতে পারবো? তাহলে ম্যানটাই তো ওয়াক করে, রাইট? ম্যানটাই তো ওয়াক করে। ওয়াকটা করে কে? ম্যান। তো এই ক্ষেত্রে কি হবে? ওয়াকিং। আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপরে অনেকের প্রশ্ন থাকবে যে ভাইয়া, এই যে বিভিন্ন কনজাংশন গুলো বা ইম্পর্টেন্ট কিছু লিঙ্কার আছে, এই লিঙ্কার গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা দেখো ভাইয়া, লিঙ্কার গুলো কিন্তু খুবই সোজা। এই এই যে লেকচার শিট, এই লেকচার শিট সবচেয়ে সোজা টপিক হচ্ছে এগুলো, এই লিঙ্কার গুলো। ঠিক আছে? তো এই লিঙ্কার গুলো আমি তোমাদেরকে একটু সহজে সলভ করাই দেই। একটু খেয়াল করবা এই লিঙ্কার গুলো তুমি কেমনে লিখবা। হ্যাঁ, একটু খালি খেয়াল করবা। আচ্ছা তোমরা বলো তো দেখি, বাট, বাট দিয়ে কি বুঝায়? দুইটা নেগেটিভ মিনিং। এক পাশে যে কথা বলা থাকে, বাটের পরে জাস্ট তার উল্টা কথা বলা থাকে। এটা জানো নাকি জানো না? এটা জানো নাকি জানো না? আমাকে এটা লিখো। আমাকে আমেরিকান আমেরিকান লাগে, মানে কোন আমেরিকান? ব্ল্যাক আমেরিকান? ঠিক আছে,
ও মাই গড, ঠিক আছে। আচ্ছা, আমি যেগুলো সহজ সেগুলো বুঝাবো না, কিন্তু একটা জিনিস খেয়াল করবা, মাঝে মাঝে তোমাকে একটু তোমাদের সাথে দুষ্টামি করবে। দুষ্টামিটা কি করবে? নট অনলি থাকবে কিন্তু পিছনে বাট অলসো দিবে না। তুমি মনে রাখবা, নট অনলি যখন থাকবে পিছনে তোমার বাট অলসো কনফার্ম দিতেই হবে। কিন্তু মনে রাখবা, যদি মাঝে মাঝে দেখো যে অনলিটা বাদ দিছে, তাহলে পিছনে তুমি অলসোটাকে বাদ দিবা। তাহলে কি লিখবা তখন বলো তো? নট ডট 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 বাট। কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই আমাকে একটু বলো। যখন তোমার অনলিটা লেখা বাদ দিয়ে দিবে, শুধু নট লেখা থাকবে, তখন পিছনে আর বাট অলসো লিখবা না, তখন পিছনে লিখবা শুধু বাট। আশা করি ক্লিয়ার। এটা তো লেকচার শিটের মধ্যেই আছে, লেকচার শিটের মধ্যেই আছে। এটা হচ্ছে 10 নাম্বার পেজে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এটা তো বুঝতে তেমন একটা সমস্যা হবে না আশা করি। নট ডট 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 বাট এটা যদি না বুঝো, আচ্ছা আমি একটা প্রশ্ন সলভ করে দিই, তাহলে মনে হয় পুরো ক্লিয়ার হয়ে যাবে, একদম ফকফকা হয়ে যাবে। ওকে, এই যে এখানে 1 নম্বর কোশ্চেন, একটু সবাই আমাকে একটু হেল্প করবা। দেখো খেয়াল করো, এখানে পিছনে বলা আছে কি বাট অলসো নাকি বাট? পিছনে কি বলা আছে, বাট অলসো নাকি বাট? লিখো সবাই লিখো, বাট অলসো নাকি বাট? পিছনে বলা আছে বাট, শুধু বাট। যদি বাট অলসো বলা থাকতো তাহলে অ্যান্সার আমরা নট অনলি দিতে পারতাম, কিন্তু পিছনে বলা আছে শুধু বাট, তাহলে অ্যান্সার দেবো শুধু নট। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এরপরে এরপরেরটা খেয়াল করবা। এরপরে যে পিন পয়েন্টিং এরর, পিন পয়েন্টিং এরর কোশ্চেন তোমরা তো জানো। পিন পয়েন্টিং এরর মানে কি? কোথায় ভুল আছে সেটা তোমার খুঁজে বের করতে হবে, রাইট? তো এখানে একটু খেয়াল করবা, এখানে লেখা আছে ইচ আদার নট, শুধু নট, নট অনলি লেখা নাই কিন্তু, নট, নট লেখা আছে। তাহলে খেয়াল করবা, এখানে লেখা আছে শুধু নট, পিছনে লেখা দিচ্ছে বাট অলসো। তাহলে তোমার সাথে দুষ্টামি করছে নাকি করে নাই? তোমার সাথে দুষ্টামি করছে। তাহলে সামনে যেহেতু শুধু নট অনলি বাদ দিছে, তাহলে পিছনে তুমি কেন বাট অলসো লিখবা? তাহলে এটাই তো ভুল আছে, এটা শুধু বাট হবে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, হুম, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন এরপরে এরপরে যেটা বলবো, এটাও খুব ইম্পর্টেন্ট। খেয়াল করো, যখন তুমি বলবা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম, একটা গান আছে না বিখ্যাত, শুনছো মনে হয় তোমরা এই গান। ওকে, যখন তুমি বোথ লিখবা, বোথের পরে অ্যান্ড লিখবা। বোথ যখন লিখবা তখন তারপরে কি লিখবা? অ্যান্ড লিখবা। এটা সহজ বিষয়, ঠিক আছে। কিন্তু লেখার সময় একটু খেয়াল করতে হবে তুমি কার আগে লিখতেছো। যেমন দেখো, মাই জব হ্যাজ, লেকচার শিটে আছি আমরা, হ্যাঁ লেকচার শিটে পেজ নাম্বার কততে আছি? 10-এ আছি, 10-এর শেষে। তো বোথ গিভেন মি প্লেজার অ্যান্ড স্যাটিসফ্যাকশন, এটা ভুল। লিখতে হবে প্লেজারের আগে আর স্যাটিসফ্যাকশনের আগে। তাহলে লিখতে হবে বোথ প্লেজার এন্ড স্যাটিসফ্যাকশন। তাহলে দুইটা জিনিস যখন, তখন তুমি বলতেছো বোথ মানে উভয়ে। বোথ মানে কি? উভয়ে। উভয় প্লেজার এবং স্যাটিসফ্যাকশন, অর্থাৎ স্যাটিসফ্যাকশন এবং প্লেজার উভয়ই, দুইটাই। তাহলে এন্ড দ্বারা যুক্ত হয়ে সামনে বোথ বসায় এভাবে লিখতেছি। কিন্তু কথা হলো ভাইয়া, জিনিস যদি দুইটা না হয়ে তিনটা হয়ে যায় তখন আমরা কি করব? তখনও নিয়ম আছে, খেয়াল করো। যখন জিনিস দুইটা তখন বোথ এন্ড, আর যখন জিনিস তিনটা তখন শেষেরটার ক্ষেত্রে অ্যাজ ওয়েল এস লাগাই দিবা। অর্থাৎ খেয়াল করো, বোথ ম্যারি অ্যান্ড এলেন লিখে ফেললা, ঠিক আছে, লিখে ফেলছো তুমি, কিন্তু পরে আরেকটা আসতেছে, জিন। তাসদি, তুমি কি লিখছো? আমার প্রশংসা লিখছো নাকি? হ্যাঁ, বোর্ডে লিখে কিছুই লেখেননি, তারপরে চরম ক্লাস নিচ্ছেন। বোর্ডে সারাদিন লিখেও অনেকে এত ভালো করে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। এরপর দেখো জিন, জিন, তো পিছনে জিন আছে আরেকজন ব্যক্তি, রাইট? তাহলে এই ক্ষেত্রে দেখো অ্যাজ ওয়েল এজ আছে, অ্যাজ ওয়েল এজ এর পরে আমি আরেকটা বসাচ্ছি, রাইট? তাহলে আমি অ্যাজ ওয়েল এজ দিয়ে বসাচ্ছি, তাহলে বোথ এন্ড তারপর অ্যাজ ওয়েল এজ। আশা করি বুঝতে পারছো। তিনটা যখন, বোথ ডট 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 এন্ড ডট 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 অ্যাজ ওয়েল এজ। আশা করি ক্লিয়ার। এখন তোমরা আমাকে একটু বলবা, নিচে যে কোশ্চেন দেওয়া আছে তোমাদের লেকচার শিটে পেজ নাম্বার 11-তে, পেজ নাম্বার 11-তে আসছো সবাই? এখানে কোশ্চেন দেওয়া আছে, একটা কোশ্চেন দেওয়া আছে, 1 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করবো। একটু বলো, ঝটপট বলো। খেয়াল করো, এখানে আমি দেখতে পাচ্ছি বোথ আছে, বোথের পরে দ্য হাইল্যান্ডস বলা আছে, তারপরে এন্ড বলা আছে, এন্ড এর পরে কোস্টাল প্লেন বলা আছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে পিছনে আরেকটাও যুক্ত করছে, সেটা হচ্ছে ফেড মাউন্ট প্ল্যাটাও, আরেকটা যুক্ত করছে। তাহলে খেয়াল করো কয়টা হইলো? তিনটা। কয়টা হইলো? তিনটা। একজন বলছো শুধু এন্ড হবে, ভাইয়া তুমি কি দেখো নাই? এই যে বোথ দিছে, তারপর এন্ড দিছে, জিনিস কয়টা? একটা, দুইটা, তিনটা। ফারুকি তুমি যে বলছো
ভাইয়া আমি তার চেয়ে বয়স অনেক বড়, বুঝছো? ওকে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, আম, তাহলে এক্ষেত্রে তিনটা, তাহলে তিনটা যেহেতু, তাহলে সেক্ষেত্রে ওকে, ক্লিয়ার? বুঝছো না বুঝো না একটু লিখো। মাসুদ মিরাজ আলাদিনের মতো? আলাদিন না, আমি এসকে ভাই। ঠিক আছে, আলাদিনের মতো কি বুঝাই দিছি? আলাদিন তো স্যারাক দেয়। তারপর চলে আসো 2 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করে ফেলি, একটু ঝটপট করে বলো 2 নম্বর কোশ্চেন। প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব ভাইয়া। প্রিন্সিপাল ভার্বকে মেইন ভার্ব বলা হয়, ঠিক আছে? মেইন ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আম, এখানে অ্যাজ ওয়েল দিছে। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম, আমি যা দেখি তা কি তুমি দেখতে পাও? দেখতে পাও। আচ্ছা, অমিত আমার দাড়ি নাই নাকি? দাড়ি ওঠে না, দাড়ি ওঠে না। ওকে, তারপরে অ্যাজ ওয়েল, এখানে পিছনে এন্ড আছে, তাহলে এই যে মাঝখানটা অ্যাজ ওয়েল, এটা লিখবো। দুইটা জিনিস, একটা দেখো সয়েল কন্টেন্ট আর একটা হচ্ছে ইরোজন। সয়েল কন্টেন্ট এবং ইরোজন কয়টা হইলো? দুইটা জিনিস হইলো। কয়টা জিনিস হইলো? দুইটা জিনিস। যেহেতু দুইটা জিনিস, তাহলে দুইটা জিনিসের ক্ষেত্রে এন্ড লিখতে হয়, আর তার আগে লিখতে হয় বোথ। তার আগে কি লিখতে হয়? বোথ। কিন্তু এখানে অ্যাজ ওয়েল এস দিলেও উত্তরটা ভুল হইতো। আশা করি বুঝতে পারছো। যদি অ্যাজ ওয়েল এস দেওয়া থাকতো ঠিক মতো, তারপরে উত্তরটা ভুল হইতো। সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই কোরিলেটিভ কনজাংশন গুলো, এগুলো খুবই সহজ ছিল। এগুলো যে উদাহরণগুলো দেওয়া আছে, এগুলো আশা করি তোমরা সলভ করতে পারবা। তবে আমি তোমাদেরকে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু সলভ করে দেবো। 3 নম্বর কোশ্চেনটা একটু তোমাদের হেল্প চাই। হোয়াট ইজ দিস ম্যান, এগুলো কি? ওকে, খেয়াল করো, এখানে আছে নট অনলি। খেয়াল করো, নট অনলি আছে, তাহলে তুমি পিছনে কি দিবা? বাট অলসো দিবা। সামনে নট অনলি, পিছনে বাট অলসো। ওকে, আরেকটা জিনিস খেয়াল করবা, এগুলাকে প্যারালেলিজম বলা হয়। প্যারালেলিজম কিরকম? প্যারালেলিজম অর্থাৎ নট অনলি পরে, খেয়াল করো, নট অনলি আর বাট অলসো এগুলা ভাই ভাই। কি এগুলা? ভাই ভাই। এগুলা একসাথে যুক্ত হয়ে থাকে। তাহলে খেয়াল করবা, এগুলো যখন তুমি বসাবা, একটার পরে যদি টু প্লাস ভার্ব দাও, আরেকটার পরে টু প্লাস ভার্ব দিতে হবে। একটার পরে যদি তুমি টু প্লাস ভার্ব দাও, আরেকটার পরেও তোমার কি দিতে হবে? টু প্লাস ভার্ব দিতে হবে। তাহলে টু প্লাস ভার্ব যদি দাও, তাহলে অ্যান্সার কোনটা হবে? টু ডিটারমাইন, টু ডায়াগনাইজ, টু ডিটারমাইন। আশা করি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, এগুলা এগুলো মনে হয় যে সবাই বুঝতে পারবা। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা একটু আনসার করবা। 7 নম্বর, 7 নম্বরটা বলো। দেখবা হ্যাভ, আইস, নর। নট দেওয়া আছে, মনে রাখবা ইদারের পরে হয় অর, নিদারের পরে হয়, বলে ফেলো, নিদারের পরে কি হয়? নর। নিদারের পরে কি হয়? নর। তাহলে এক্ষেত্রে নিদার কোন অপশনে আছে? এই অপশনে। তাহলে উত্তর এটাই। এইগুলা সবচেয়ে সোজা। ওকে, ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করার আসলে সেরকম ডিফারেন্ট কিছু নাই। ট্যাগ কোশ্চেনটা তোমরা মোটামুটি সবাই পারো। তবে এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন থেকে একটা প্রশ্ন তোমাদেরকে আমি ছুড়ে দিব, দেখি তোমরা প্রশ্নটা উত্তর দিতে পারো কিনা। এটা ট্যাগ কোশ্চেন কি, কে বলতে পারবা? লিখো। বলো, এটা ট্যাগ কোশ্চেন কি, একটু লিখো। কে কে পারবা লিখো। এই 3টা ট্যাগ কোশ্চেন আমাকে একটু লিখে জানাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে লেখার চেষ্টা করছো, অনেকে ডাজন টাজন অনেক কিছু দিছো, কিন্তু ভাইয়া একটু খেয়াল করবা, এইটার উত্তর করা, এই 3টার উত্তর করাই একদম সোজা। উপরের যে বাক্যটা সেটা হচ্ছে চিরন্তন সত্য। এরকম চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য যখন থাকবে, তখন তুমি উত্তর দিবা ইজন্ট ইট।
একদম সহজ উত্তর। আশা করি ক্লিয়ার। ইজন্ট ইট। তেমনি ভাবে যদি কোনো প্রবাদ বাক্য তোমাকে দিয়ে দেয় যেটা ট্যাগ কোশ্চেন করো, তুমি উত্তর দিবা ইজন্ট ইট। যদি কোনো প্রবাদ বাক্য এরকম তোমাকে দিয়ে দেয় তাহলে তুমি উত্তর দিবা ইজন্ট ইট। সবাই এটা লিখে রাখো, যদি কোনো প্রবাদ বাক্য ট্যাগ কোশ্চেনে দিয়ে দেয় এটা উত্তর হবে ইজন্ট ইট। আর যদি কোনো বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য ট্যাগ কোশ্চেনে দিয়ে দেয় উত্তর হবে ইজন্ট ইট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সবার কাছে ক্লিয়ার? একটু জানাও, ভাইয়াকে একটু জানাও, ঝটপট জানাও। জি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা তাহলে এখন লেকচার শিটের টপিকে আরেকটা টপিকে চলে যাই এবং তোমাদের সেই টপিকটা আমি বুঝিয়ে দিচ্ছি। ড্যাংলিং মডিফায়ার, খুবই সহজ ইজি একটা টপিক, এইটাই তোমরা পারো না, ঠিক আছে? তোমাদের আমি খুব সহজভাবে জিনিসটা বুঝাবো, ঠিক আছে? আশা করি তোমাদের জন্য আর একটা প্রবলেম থাকবে না। ড্যাংলিং মডিফায়ার খুব ইজি ভাবে বুঝাবো। আর জেন্ডার ফেন্ডার এগুলো নিয়ে দেখাবো না। জেন্ডার, যাদের জেন্ডারের সমস্যা আছে তারা এগুলো দেখে নিতে পারো, যাদের জেন্ডারের সমস্যা আছে তারা জেন্ডারটা দেখে নিতে পারো। আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার কি এই লেকচার শিটে আছে? এই লেকচার শিটে আছে নাকি আগে লেকচার শিটে ছিল? কোনটা ড্যাংলিং মডিফায়ার? কই ড্যাংলিং তোমাদের এই লেকচার শিটে কি ড্যাংলিং মডিফায়ার আছে? সবাই আমাকে একটু জানাও ড্যাংলিং মডিফায়ার নামে কোনো টপিক আছে কিনা এই লেকচার শিটে, আর পেজ নাম্বারটা কত? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো ডি ইউনিটের লেকচার, আমি ভুলে গেছিলাম। কমার্সে ক্লাস নিতে নিতে কমার্সের স্ট্রাকচার গুলো মুখস্থ হয়ে গেছে। ড্যাংলিং মডিফায়ার নামে কোনো টপিক তোমাদের এই লেকচারে নাই। ও ওয়াও, গ্রেট, তাহলে বাঁচা গেছি। আচ্ছা ঠিক আছে, তো ড্যাংলিং মডিফায়ার আর পড়ানোর মানে কিছু নাই এটা। হ্যাঁ, ওইটা সি ইউনিটে এই লেকচারে আছে, কিন্তু এটা ডি ইউনিটে হচ্ছে পরের লেকচারে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো। এখন তোমাদেরকে একটু ডিফারেন্ট কিছু জিনিস শিখাই। তোমাদেরকে কিছু শর্টকাট টেকনিক শিখাবো, বলো তো ভাইয়া। ভাইয়া যে মনে করো যে কিছু টেকনিক শিখাই দিলাম, হ্যাঁ, যে কিভাবে তুমি খুব সহজে কিছু শব্দ পড়তে পারবা, শব্দ মুখস্থ করতে পারবা, প্রিপোজিশন মুখস্থ করতে পারবা। এগুলো যদি কিছু জিনিস দেখায় দেই তাহলে সেই জিনিসটা কি ভালো হয় না খারাপ হয়? আমাকে একটু লিখো, বলো। ঠিক আছে, কারণ প্রিপোজিশন সারাদিন মুখস্থ করি, দুঃখের বিষয় হচ্ছে সারাদিন মুখস্থ করে প্রিপোজিশন মুখস্থ হয় না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ভাইয়ের কাছে অবশ্যই এক্সক্লুসিভ যে জিনিসগুলো সেগুলোই তো আছে, এবং তোমাদের সেই এক্সক্লুসিভ জিনিসটা আমি দেখাই দিচ্ছি। দেখো, প্রিপোজিশন যখন তুমি মুখস্থ করছো তোমার মুখস্থ হয় না, সারাদিন পড়ো তারপরে মুখস্থ হয় না। এখন তোমাদের একটা গল্প কমু, এই গল্প দিয়া এইখানের মধ্যে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলো আমরা মুখস্থ করে এলাম। আসো, খেয়াল করো, এখানে কিছু শব্দ আছে, ইন্ডালজ ইন মগ্ন হওয়া, তারপর এক্সেল ইন। সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্ক্রিনে দেখতে পাচ্ছ? ইন্ডালজ ইন মগ্ন হওয়া, তারপরে পারসিস্ট ইন, মিস্টেক ইন, এগুলো সবগুলো অর্থ একটু দেখে নাও, খেয়াল করো অর্থগুলো দেখে নাও। ফেইথ ইন বিশ্বাস, বিলিভ ইন বিশ্বাস, পারসিস্ট ইন লেগে থাকা, অ্যাসিস্ট ইন সহায়তা করা, সাকসিড ইন সফল হওয়া, মিস্টেক ইন ভুল করা, ওকে, আর রাইট ইন মানে সঠিক করা বা সঠিক হওয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। এগুলো দেখাইছিলাম, এটা কি দেখাইছিলাম তোমাদের? একটু লিখো, এই যে ইনের ব্যাপারটা, এটা কি দেখাইছিলাম? না না না, তুমি কই দেখছো আল্লাহ জানে, কোন জায়গার কথা কোন জায়গায় কইতেছো, একটু সাবধান। ওকে, যাই হোক, এরপরে আসো। তো এখানে গল্প দিয়ে মনে রাখবো, মিথিলা আর তাহসানের একটা গল্প আছে, মিথিলা আর তাহসানের গল্প খেয়াল করবা একটু। হ্যাঁ, মিথিলা এবং মিথিলা তাহসানের, হ্যাঁ, ওইটাতে মগ্ন হওয়া ইংরেজি হচ্ছে ইন্ডালজিন। জীবনে বড় একটা মিস্টেক করলো, হ্যাঁ। তাদের ওই জিনিসটাকে সাকসিড করার জন্য, সফল করার জন্য অ্যাসিস্ট করেছিল, মানে সহায়তা করেছিল ফাহমি। ঠিক আছে, ফাহমি চিনিস তো? ফাহমি, ওকে। ফাহমি নিজেই মিথিলার ভালোবাসা পাওয়ার জন্য আবার একেবারে পারসিস্ট হয়ে গেছে। থার্ড পার্সন যে আসে, থার্ড পার্সনে আবার মাঝে মাঝে ঝামেলা লাগায় ফেলে, বুঝছো তো? থার্ড পার্সনই পাগল হয়ে গেছে, মানে পারসিস্ট হয়ে গেছে, অর্থাৎ নাসর বান্দার মতো হয়ে গেছে। ঠিক ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে ফাহমি মিথিলার প্রতি তাহসানের যে ভালোবাসা সেটাকে এক্সেল করে, অর্থাৎ এক্সেল করে অর্থ কি উপর থেকে দেখে নাও, এক্সেল মানে কাউকে ছাড়িয়ে যাওয়া। এক্সেল করে অর্থাৎ সে তাহসানকে গিয়ে তারপরে ইন করলো এবং অবশেষে মিথিলা ফাহমিকে বিশ্বাস করে মানে বিলিভ করে অথবা ফেইথ করে সে কারেক্ট সময়ে, সঠিক সময়ে ফাহমির ভালোবাসা গ্রহণ করে রাইট কাজটা করলো। স্ক্রিনশট দিয়ে নাও সবাই,
এই গল্প মানি না, তাহসানকে ভালোবাসি। ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই গল্পের মধ্যে যতগুলা ওয়ার্ড আমরা দেখতে পাইছি সবগুলো পরে ইন হয়। গল্পটা পড়বা কয়েকবার, তাহলে একজন বলছে গল্প রে, প্রদীপ বিশ্বাস। ওকে ঠিক আছে, এই গল্প পড়লে তুমি ইন দিয়ে যেগুলো হয়, যেই শব্দগুলো পরে সেগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। আশা করি কয়েকবার দেখলে হয়ে যাবে। ক্লিয়ার? বিগত বছরের প্রশ্ন দেখতে পারো, অনেক বছরে এই ইন দিয়ে প্রশ্ন আসছে। এই যে মেডিকেলের প্রশ্নে আসছে, বিসিএস এর প্রশ্নে আসছে। মেডিকেল বিসিএস এর প্রশ্ন কিন্তু তোমাদের ডি ইউনিটে ইয়া করে, রিপিট করে। এই যে পারসিস্ট ইন, না এটা না সরি, এই যে 7 নাম্বার ফেইথ, এরপরে ইন হবে। ক্লিয়ার? ওকে, যাই হোক, আশা করি তোমরা স্ক্রিনশট দিছো, স্ক্রিনশট দিছো। আর অফ দিয়ে, অফ যেই শব্দগুলোর পরে হয় সেটা তুমি মনে রাখতে পারবা। জরিনা অফ বিডি লোভিস টুম্পা, এটা দিয়ে তুমি মনে রাখতে পারবা। কিভাবে মনে রাখতে পারবা? দেখবা এখানে অনেকগুলো, এই যে দেখো এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে। যেমন এই যেগুলো যখন পড়বা, মুখস্থ করবা, বেরেফট অফ বেরেফট অফ বেরেফট অফ, ডেসপেয়ার অফ ডেসপেয়ার অফ, বোস্ট অফ বোস্ট অফ বোস্ট অফ, ব্লাইন্ড অফ ব্লাইন্ড অফ ব্লাইন্ড অফ, ডেভয়েড অফ ডেভয়েড অফ ডেভয়েড অফ। এই যে দেখো বিডি, বিডি, বি দিয়া হচ্ছে বেরেফট অফ বোস্ট অফ, এগুলা ডি দিয়া হচ্ছে ডেসপেয়ার অফ ডেভয়েড অফ। জরিনা, জরিনা, জরিনা দিয়ে জে দিয়া জেলাস অফ, ও দিয়া অবলিভিয়াস অফ, আর দিয়া রিপেন্ট অফ, আই দিয়া ইগনোরেন্ট অফ, তারপরে এন দিয়া নিড অফ, ইন নিড অফ, তারপরে অ্যাকিউজড অফ। ওকে, তারপরে এল দিয়া ল্যাক অফ, ও দিয়া অবজারভেন্ট অফ, ভি দিয়া ভেইন অফ। আশা করি বুঝতে পারছো। স্ক্রিনশট দিছো? স্ক্রিনশট দিছো? ইউসিসি অফিসে আপনার এই শীট পাওয়া যাবে না ভাইয়া, পাওয়া যাবে না। এটা শুধুমাত্র ভাইয়ার এক্সক্লুসিভ জিনিস, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, কথা বলবা কি এখানে ফোনে? আচ্ছা ঠিক আছে, এক বড় না দুই বড়, এসকে ভাই টেকনিক ভরো পিটামু ধইরা। আচ্ছা, এখন একটু খেয়াল করবা কথা। আচ্ছা, আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। ও আচ্ছা, আমার বাড়ি কই? আচ্ছা, আমার বাড়ি কই সেটা জানার দরকার নেই। আচ্ছা, কিন্তু আমার ডিটেলস হচ্ছে এইটা, হ্যাঁ। আমার নাম ফেসবুকে DSK, তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে BBMBA, ফোন নাম্বার এইটা, এইটা দুইটা সেম সেম নাম্বার। ওকে, আচ্ছা, তোমরা হেল্পলাইন, ইউসিসি হেল্পলাইন নাম্বার, এই নাম্বারটাও পেয়েছো। অনেকে হেল্প চাওয়ার জন্য ফোন দিচ্ছ বিভিন্ন কারণে, অনলাইন সাপোর্টের জন্য, সেটাও হেল্প করি ভাইয়া। তো যাই হোক, যে কোনো সমস্যা, শাহরুখ খান না, শাহরুখ খান না। আমার বাসা কোথায়? আচ্ছা, বরিশাল না, বরিশাল না। ওকে ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস একটু বাকি ছিল। এসকে ভাইয়া তোমাদেরকে অবশ্যই এখন আরেকটা জিনিস দেখাবে, ঠিক আছে? তো এসকে ভাই, আপনার কোনো চিন্তা নাই, এখন আসেন ভিন্ন একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে দ্যাট আর হুইচের পার্থক্য। দ্যাট আর হুইচের পার্থক্য, খেয়াল করবা, দ্যাট আর হুইচের পার্থক্য। ওকে, আর একটা জিনিস হচ্ছে হোয়াট। এই দ্যাট, হুইচ, হোয়াট, এই তিনটার পার্থক্য একটু ভাইয়া বলে দিচ্ছে। তো যাই হোক, অবশ্যই তোমাদের অনেক বেশি বেশি পড়তে হবে। একটা জিনিস খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা, তোমার স্বপ্নটা হচ্ছে অনেক বড়। তোমার স্বপ্নটা অনেক বড়, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও। তোমার স্বপ্নটা অনেক বড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে চাও। তুমি যদি মনে করো যে এই 2 ঘন্টা পড়তেছি, 3 ঘন্টা পড়তেছি, পইটাই মনে হয় আমি চান্স পেয়ে যাবো, তাহলে সেটা তোমার ভুল ধারণা ভাইয়া। তারপরে শুধুমাত্র ক্লাস করতেছি আর পরে মানে নিজে পড়তেছি না, বা কোনোভাবে মানে পড়া শেষও করতেছি না, ঠিক আছে, নিজের যে প্রবলেম গুলো থাকতেছে সেগুলো সলভ করতেছি না, তাহলে মনে করতেছে আমি মনে হয় অনেক দূর আগায় যাব। ঠিক আছে, আয়নার সামনে দাঁড়ায় উফ একটা পোজ মাইরা কইতেছি আমি, তুই এত ভালো কেন ভাই, সিরিয়াসলি তুই এত ভালো কেন? কিন্তু পরবর্তীতে যখন প্রশ্ন আসে, প্রশ্ন সলভ করতে হয়, পরীক্ষা দাও, তখন আর পারো না। কথা হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। পড়ার কোনো শেষ নাই, এখন থেকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ তোমাকে করতে হবে নিয়মিতভাবে, নিয়মিতভাবে। এখন অনেকে বলো যে ভাইয়া কয় ঘন্টা সময় দিব, আমি আরজে ছিলাম কিনা? হ্যাঁ, আরজে ছিলাম, কিছুদিন অফ আছে। ওকে, অনেক প্রচুর পরিমাণে পড়তে হবে। পড়ার মানে তুমি যদি বলো যে আমি 4 ঘন্টা পড়বো, 5 ঘন্টা পড়বো, আমি বলবো যে না ভাইয়া, 4 ঘন্টা 5 ঘন্টা না, তুমি ম্যাক্সিমাম টাইম পড়বা। অর্থাৎ তুমি পড়বা হচ্ছে তোমার ঘুম বাদে, খাওয়া বাদে, আর ইউসিসির ক্লাসগুলো যেগুলো করতেছো বা এক্সট্রা পড়তেছো, যা পড়তেছো, যা করতেছো,
মানে কোচিং এ পড়তেছো, আলাদা করে পড়তেছো, যা পড়তেছো সবকিছু, এইগুলো বাদে যে সময়গুলো থাকবে সেই সময়গুলো তোমাকে ইউজ করতে হবে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে। ওকে, শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এই কারণে মানে ম্যাক্সিমাম সময়টা তোমাকে ইউজ করতে হবে, ম্যাক্সিমাম সময়। ঘুমাই 10 ঘন্টা, তাইলে আর কি করবা? তাহলে উইঠা দেখবা ঢাকা ভার্সিটির পরীক্ষা কয়দিন পরে। আচ্ছা, দ্যাট হুইচ, এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে, একটু বেসিক পার্থক্যটা একটু খেয়াল করো। আমরা জানি যে হুইচ যখন থাকবে সাধারণত ম্যাক্সিমাম সময় দেখবো হুইচ যখন বসাবো তার আগে একটা প্রিপোজিশন দিয়ে বসাবো, ম্যাক্সিমাম সময় এটা হয়, প্রিপোজিশন তারপরে হুইচ। লিখে রাখো, ওকে? তারপরে হোয়াট, অজানা জিনিস, অজানা জিনিস, ওকে? যেমন যদি তুমি বলো তুমি এখানে আমি সেখানে, এখন কথা হচ্ছে তুমি এখানে, তুমি যেখানে, আমি সেখানে, কিন্তু কোন জায়গা, জায়গার কথা বলি নাই, বাক্যের মধ্যে অজানা কিছু একটা বলে দিলাম, ঠিক আছে? আর যদি বলি যে তুমি চাঁদপুরে আমি কুমিল্লায়, তাহলে এই যে বলে দিলাম নির্দিষ্ট করে যে এই জায়গায়, তাহলে এই জানা যখন ব্যাপার বা ঘটনা তখন আমরা বসাবো দ্যাট। আর হুইচটা কখন বসাবো? ম্যাক্সিমাম ক্ষেত্রে হুইচটা বসাবো প্রিপোজিশন যখন থাকবে তারপরে। ঐশী চাঁদপুরের, হ্যাঁ আমারও চাঁদপুর। ওকে, ঠিক আছে। আম, এরপরে একটু খেয়াল করবা, আমি কুমিল্লা চাঁদপুর দুইটাই মিলাইয়া। ওকে, আমি যদি বলি আই গট হোয়াট, আচ্ছা আই গট, এটা আমি একসাথে কপি করে বসাই দিই, তোমরা একটু উত্তর করার চেষ্টা করবা। আই গট দ্যাট অবলিক হুইচ অবলিক ড্যাশ আই ওয়ান্ট ইট, যেটা আমি চেয়েছিলাম সেটা পেয়েছি, যেটা আমি চেয়েছিলাম সেটা আমি পেয়েছি। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি আমি কি চেয়েছি কি পেয়েছি, বলো, বলো, বলা আছে বাক্যের মধ্যে, বলা আছে না? যদি বলি আই গট চান্স, ওকে, আই গট চান্স, তাহলে এখন বলো দ্যাট হুইচ না হোয়াট? আচ্ছা, এটা বলতে থাকো, চিন্তা করতে থাকো, পরে আরেকটা দিলাম আই গট চান্স ইন, ঠিক আছে? এরপরে আরেকটা দিলাম আই গট চান্স ইন, আচ্ছা সংক্ষেপে লিখলাম ডিইউ। এখন বলো 1 নাম্বার কি হবে, 2 নাম্বার কি হবে, 3 নাম্বার কি হবে, 4 নাম্বার কি হবে, বলো দেখি, বলো কে বলতে পারো? 1 2 3 4 কোনটা, কোনটা কি? ফারুকি, তুমি যে প্রশ্নটা করছিলা এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি, তুমি উত্তরটা পাইছিলা কিনা? তুমি যার কথা বলতেছো সে তো আমার অনেক ছোট রে ভাই। আমার বয়স অনেক বড়, বেশি দেখা যায় না কারণ দাড়ি ওঠে না। ওকে, তো এখানে খেয়াল করো আই গট ড্যাশ। এখন যদি তুমি আমি তোমাকে প্রশ্ন করি, বলো আমি কি চেয়েছি কি পেয়েছি, বলা আছে বাক্যের মধ্যে? কি চেয়েছি কি পেয়েছি বলছি কিছু? বলি নাই, তাহলে অজানা, যখন বাক্যের মধ্যে অজানা তখন আমি বসাবো হোয়াট। তারপরে যদি বলি আই গট চান্স, দ্বিতীয়টা খেয়াল করো, আই গট চান্স কি পেয়েছি? চান্স পেয়েছি, রাইট? চান্স পেয়েছি, বলে দিছি কি পেয়েছি, তাহলে এখানে দ্যাট দিব। কি দিব? দ্যাট দিব। এরপরটা, এরপরে আই গট চান্স ইন, আমি চান্স পেয়েছি ইন সেইটাতে, সেইটাতে যেটাতে আমি চেয়েছিলাম, তার মানে সেইটাতে, তার মানে কি সামনে ইন, এটা হচ্ছে প্রিপোজিশন, যেহেতু ইন প্রিপোজিশন তাহলে অবশ্যই প্রিপোজিশনের পরে আমরা বসাবো হুইচ। ওকে, তারপর দেখো আই গট চান্স ইন ডিউ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি। চান্স কি চেয়েছি? ঢাকা ইউনিভার্সিটিতে চান্স চেয়েছি। কি পেয়েছি? ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে সবকিছুই বলে দিছি, তাহলে সেই ক্ষেত্রেও উত্তর হবে দ্যাট। নুরাইয়া বলছো আমি নাকি ভালো ওয়াজ করতে পারি, সিরিয়াসলি আমি জানতাম না, জেনে ভালো লাগছে ব্যাপারটা, বাট ওয়াজ করার চেষ্টা করি, বাট এটা কোনো ব্যঙ্গাত্মক রূপে নিয়ে না। আচ্ছা, তোমাদের কি হুজুরের কাহিনী বলছিলাম? এক হুজুরের কাহিনী, হুজুরের কাহিনী বলছিলাম, হুজুরের কাহিনী, চমৎকার একটা কাহিনী। আজকে তো সময় নাই, হুজুর কাহিনীটা